বিষয়টাকে বোঝার ট্রাই করি। আমাদেরকে বলা হয়েছে, এক মিনিট, আমাদেরকে বলা হয়েছে পজিশনাল সংখ্যা থেকে যে কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্ক বা প্রতীক দুইটা উৎপাদকের গুণফলের সমন্বয়ে গঠিত। একটা হয়েছে তার নিজস্ব মান, আর একটা হয়েছে স্থানীয় মান। আচ্ছা, আমরা একটু বিষয়টা একটু বোঝার ট্রাই, আমরা লাস্ট ডেতে স্থানীয় মানটা আমি খুব ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মানগুলো হচ্ছে আমরা ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। আমরা কেউ করে দেখি, ধরো তোমাদেরকে 335 এরকম একটা সংখ্যা, তুমি এখানে কি লেখতা, 5 একক ইকুয়ালস টু 5 গুণন 10⁻1 বা 10⁻0। এককের জন্য আমরা ব্যবহার করতাম কি 5 গুণন 1, 1 মানে কি 10⁻0। আমরা ছোটবেলায় হচ্ছে যেই স্থানীয় মান বের করতাম, এরপর আমরা লিখতাম কি 3 দশক, এরপর আমরা লিখতাম কি 3 দশক ইকুয়ালস টু 3 গুণন 10, 10 মানে কি 10⁻1, আর এই 3 হচ্ছে শতক ইকুয়ালস টু 3 গুণন 100, 100 মানে কি 10⁻2। এবং এখানে লিখতাম 5, এখানে লিখতাম 5 10 কে 50, এখানে লিখতাম আমরা 300। পরে আমরা যোগ দিয়া বানাই দিতাম 300, মানে এখানে হচ্ছে 30, পরে হচ্ছে আমরা যোগ দিয়ে বানাই দিতাম 335। এখন আমরা একটু ভালো করে দেখি, দেখো এই 5 এর মান আসলে দুইটা জিনিসের গুণফলের সমন্বয়। একটা হচ্ছে 5 এর নিজস্ব মান, আর একটা হচ্ছে 5 একক, এজন্য 1 দিয়ে গুণ দিছি। আবার 3 এর মানটা আমরা কেমনে বের করছি, 3 এর মান যে 30, তা আমরা কেমনে বের করছি, ওই 3 মানে হচ্ছে সংখ্যার মান বা অঙ্কের মান, এর সাথে আমরা গুণ দিছি কি তার স্থানীয় মান। স্থানীয় মান কি, এটা যেহেতু দশক সেহেতু 10 দিয়ে গুণ দিছি। আবার এই 3 এর মানে হচ্ছে 300, এটা আমরা কেমনে বের করছি, ওই সংখ্যা মানে 3 আর ওর স্থানীয় মান মানে 100, এই দুইটার গুণ দিয়েই তুমি 300 বের করছি। এখানে তাই বলা হয়েছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার প্রত্যেকটি অঙ্ক দুইটা উৎপাদকের গুণফলের সমন্বয়ে গঠিত। এখানে কি দুইটা উৎপাদকের গুণফলের সমন্বয়ে গঠিত। উৎপাদক দুইটি হচ্ছে সংখ্যা ও অঙ্ক প্রতীকের নিজস্ব মান। নিজস্ব মান কি, এই 3 হয়েছে তার নিজস্ব মান, এই 3 হয়েছে তার নিজস্ব মান, এই 5 হয়েছে তার নিজস্ব মান। উৎপাদক দুইটি হচ্ছে নিজস্ব মান এবং অঙ্কের প্রত্যেকটা স্থানীয় মান। স্থানীয় মান কি, দশকের স্থানীয় মান হচ্ছে 10, শতকের স্থানীয় মান হচ্ছে 100, আর এক এককের স্থানীয় মান হচ্ছে 1। এগুলোর গুণ দিয়ে হচ্ছে আমরা এই মানগুলো পাই, বা ওটা হচ্ছে অঙ্কগুলোর মানগুলো পাই। এখন কি আমরা বুঝতে পারছি কারো কোনো সমস্যা আছে এটাই? ওকে। আর এখন কি আমাদের সাথে ইয়ে কানেক্টেড আছে, মাহজাবিন মিলি? মাহজাবিন কানেক্টেড? হ্যাঁ স্যার। হ্যাঁ সুমই বলো। অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক প্রতীক সমান অঙ্ক প্রতীকটির নিজস্ব মান ইনটু, এখানে এক্স না কিন্তু, ইনটু গুণ, হ্যাঁ গুণ ওটা। দেখো প্রত্যেকটি অঙ্ক প্রতীকের মান ইকুয়ালস টু অঙ্ক প্রত্যেকটির নিজস্ব মান গুণ বা ইনটু অঙ্ক প্রত্যেকটার, বুঝতে পারছো সুমাইয়া? হ্যাঁ। হ্যাঁ, তুমি কি আজকে নতুন ক্লাস করো? আচ্ছা, আজকে ফার্স্ট হইলে তুমি হচ্ছে প্রথম দুইটা ক্লাস দেখে আসো। কারণ হচ্ছে এই বিষয়গুলো খুবই সুন্দর করে বোঝানো হয়েছে আমাদের প্রথম দুইটা ক্লাসে, 1 ঘন্টার লেকচার দিছি পুরো এই পজিশন নন পজিশন এগুলো নিয়ে। আচ্ছা, যারা হচ্ছে আমার প্রথম ক্লাস থেকে মানে পড়ছো, তারা কি পজিশনটা তো বুঝতে পারছো, তো কোনো সমস্যা নেই নাকি? আচ্ছা যাই হোক, ওকে। যে এইমাত্র প্রশ্ন করলা যে পজিশনাল সংখ্যা কি, তার নাম কি? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তুমি হচ্ছে একটু হচ্ছে আমাকে নক দিও ফেসবুকে, গ্রুপে না, কারণ গ্রুপে কোনো মেসেজ দিবে না, ওটা হচ্ছে সবার, তো সবার কাছে নোটিফিকেশন যায়, এটা বিরক্তিকর একটা ব্যাপার।
তুমি হচ্ছে আমাকে নক দিয়ে আমি তোমাকে ভিডিও দুইটার লিংক দিয়ে দেবো, তুমি ওই ভিডিও দুইটা দেখে আসবে, কারণ পূর্বে দুইটা ক্লাস না দেখলে 3 নম্বর ক্লাসে তুমি কিছুই বুঝবে না। আমাদের প্রত্যেকটা ক্লাসের হচ্ছে ভিডিও রেকর্ডিং হয়, সেই রেকর্ডিং গুলো হচ্ছে আমি এবার দিয়ে দিই, যাতে তোমরা হচ্ছে দেখে নিতে পারো, যেন কিছু মিস না যায়। এটা দেখে নিও, হ্যাঁ একটু। তোমার নাম কি? কি নাম? কি? এই তাহলে এরকমের নাম দিলে আমি চিনবো কেমনে যে কে আমাকে রিকোয়েস্ট দিছে? না চিনলে কি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা খুবই দুষ্কর ব্যাপার না? মানে 10 মিনিট আর 2 বছর না, আমার এখানে 2 বছরও ঝুলে আছে, বিষয়টা ওরকমের না। অপরিচিত কেউ থাকলে খুব একটা আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে ট্রাই করি না, যদি না একটু স্টুডেন্ট বা পরিচিত কেউ থাকলে তখন হচ্ছে করি। আচ্ছা যাই হোক, এখন একটু আমরা এদিকে একটু চলে আসি। তাহলে যেহেতু মাহাজাবিন মিলি কানেক্টেড না, মাহাজাবিন মিলি দুইটা সমস্যা দেখাইছিল, তার একটা সমস্যা ছিল ওইটা যেটাকে আমি সলভ করাই দিছি, আর একটা সমস্যা যেন কি বলছিল সেটা আমি এখন তো মনে পড়তেছে না। আচ্ছা আমরা এখন চলে আসি সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে সংখ্যা পদ্ধতির রূপান্তর, এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো অক্টাল সংখ্যা পদ্ধতির কি সমস্যা? ওকে গুড। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু খেয়াল করো, এই বিষয়টা মনে করানোর জন্য তোমাকে ধন্যবাদ। তুমি হচ্ছে করোনা গেলে আমার কাছ থেকে চকলেট খেয়ে নিও, হ্যাঁ? এই কিটক্যাট না, ওই কম টাকা দামে, আমার কাছে টাকা পয়সা নেই। দেখো ভাই, সবাইকে যদি চকলেট খাওয়ানো পালস খাওয়ানো যায় সবাইকে, ঠিক আছে ওকে। দেখো, তার চেয়ে একটা কাজ করো সবাই মিলে, মানে তোমরা চকলেট না খাইয়ে তোমরা চকলেট নিয়ে আসো আমার জন্য, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখো আমাদের হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বলা হয়েছে যে, এটাকে একটু লিখে নাও, অক্টালে সর্বোচ্চ সংখ্যা 7, এর পরের সংখ্যাগুলো কিভাবে তৈরি হবে। আমরা একটু খেয়াল করে দেখি, খুবই ভালোভাবে ভালোভাবে খেয়াল করবে, কারণ এমসিকিউ তে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে সংখ্যা পদ্ধতি আমরা ব্যবহার করি, ওই সংখ্যা পদ্ধতি আমরা এরকম লিখি না, 00, 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09। একটু আমরা খেয়াল করে দেখি, 09 যখন আমরা লিখতাম, তারপরে অথবা আমরা দেখো করতাম কি, আরো আসে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যখন হচ্ছে আমরা এইগুলো লিখে ফেলাইতাম, এর পরের সংখ্যাটা আমরা কি লিখতাম, এই এককে আমরা নিতাম, এই এক, এর সামনে আমরা প্রথমে বসাইতাম এই 0 কে, আবার এক, সামনে বসাইতাম 1 কে, আবার এক, সামনে বসাইতাম 2 কে, আবার এক, সামনে বসাইতাম 3 কে, এরকম করে করে যখন আমরা 19 লিখতাম, তখন আমরা একের সামনে সবগুলোকে বসানো শেষ, এর পরের লাইনে আমরা কি করতাম, এরপর আমরা 2 নিতাম, এই 2, এরপর 2 এর সামনে আবার আমরা সিরিয়ালি বসাইতাম, 0 বসাইতাম, 1 বসাইতাম, 2 বসাইতাম, 3 বসাইতাম, 4 বসাইতাম, 5 বসাইতাম, এরকম করে যখন আমি 29 বসাইতাম, তখন আমার 2 এর সামনে 0 থেকে 9 সব কয়টা বসানো শেষ, এরপরে আমি 2 এর পরের সংখ্যাটা নিতাম 3, 3 কে আমি ফিক্সড রাখতাম, 3 এর সামনে একবার বসাইতাম, আবার এই 0, 1, 2, 3, 4। এই বিষয়টা কি আমরা বুঝতে পারছি? বুঝছো? তার মানে আমরা সংখ্যাটা কিভাবে গঠন করি, প্রথমে হচ্ছে সব কয়টা অঙ্ক আমরা নেই 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত, এরপরে আমরা করি কি, এই এককে স্থির রাখি, তার সামনে আমি আবার 0 থেকে 9 পর্যন্ত বসাই যাই, এরপরে যখন আমার সবকটা বসানো শেষ, এর হচ্ছে একের পরের সংখ্যাটা আমি নেই 2, 2 কে আমি পুরোটা জায়গা জুড়ে ঠিক রাখি, আর তার সামনে আমি এবার 0 থেকে 9 পর্যন্ত বসাই যাই, পুরোটা বসানোর পরে আমি এবার 2 এর পরের সংখ্যা নেই, 3 কে নেই। এই বিষয়টা কি আমাদের সামনে ক্লিয়ার না, কারো কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এখন দেখো, এই সংখ্যা পদ্ধতিটি যদি আমি অক্টালে নেই, এই সংখ্যা পদ্ধতিটি যদি আমি অক্টালে নেই,
অক্টালে গিয়ে তুমি খেয়াল করে দেখো, অক্টালে অঙ্ক আছে কয়টা? 0 থেকে 7, এই 8টা। যারা আজকে নতুন ক্লাসে জয়েন করতেছো তারা পূর্বের ভিডিও দুইটা দেখবা, তারপরে এই 3 নম্বর ক্লাসের ভিডিওটাও দেখবা। তবে ক্লাস থেকে কেউ বের হয়ে যাইও না যে বুঝতেছি না, কারণ ভিডিওতে বোঝা আর এইখানে বিভিন্ন লোকজন কোশ্চেন করবে এর মাধ্যমে বোঝা, পরে তুমি ভিডিওটা দেখলে অনেক বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা জানি অক্টালে অঙ্ক আছে 8টা, মানে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে এদের সংখ্যাগুলো কি হবে দেখো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এই পর্যন্ত আমার লেখা শেষ। এরপরে আমি করব কি, 1 কে কনস্ট্যান্ট রাখবো, এর সামনে বসাবো 0, এরপরে 1, 2, 3। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি, অক্টালে 7-এর পরের সংখ্যা কত? অক্টালে কিন্তু 7-এর পরের সংখ্যা কিন্তু 10, কারণ অক্টালে তো আর 8 বলতে কিছু নাই। আমরা কি বুঝতে পারতেছি কথাগুলো? কারণ আমরা সংখ্যাটা কিভাবে তৈরি করি, প্রথমে ওটার যতগুলো অঙ্ক আছে সবকটাকে লিখি, তারপরে হইছে ওই অঙ্কের সবকটাকে লেখা মানেই তো 0 0 0 0 0 এরকম করে করে লেখা। মানে তুমি প্রথমে হচ্ছে 0 কে কনস্ট্যান্ট রাখছো, বাকি সবকটা বসাইছো। এরপর তুমি 1 কে কনস্ট্যান্ট রাখবা, এই 14, 15, 16, 17। দেখো তুমি 1 কে কনস্ট্যান্ট রাখছো, 0 থেকে 7 সব বসাই দিছো। তাহলে এরপরে হবে কি, তুমি 2 কে কনস্ট্যান্ট রাখবা, 2 এর সামনে একবার বসাবো 0, একবার বসাবো 1, একবার বসাবো 2, একবার বসাবো 3, একবার বসাবো 4, এরকম করে করে আবার তুমি চলে আসবে 27 পর্যন্ত। আমি কি বুঝতে পারতেছি আমার কথাগুলোকে? আচ্ছা, এখন দেখো, প্রশ্ন হচ্ছে যদি বলা হয় 15, 15 হচ্ছে অক্টালে গিয়ে কত হবে? তার মানে দেখো 15 অক্টালে গিয়ে কত হবে। আচ্ছা দেখো, অক্টালে এই হইছে 7, এই 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তার মানে 15 অক্টালে গিয়ে কত হইছে? 17 হইছে। তার মানে মানুষের ভাষার 15 অক্টালের হইছে 17। আমি কি বুঝতে পারছি আমার কথাটা কি? হ্যাঁ বলো। হ্যাঁ, 0 থেকেই তো আমি গোনা শুরু করছি। আচ্ছা তুমি যখন, এই যে দেখো, তুমি যখন 0, 1, 2, 3, 4 এরকম যখন লেখছো, তার মানে কি তুমি 0 0 0 1 0 2 0 3 0 4 0 5 এরকম লেখছো না তুমি? তার মানে তুমি জিরোটাকে তো তুমি প্রথমবারই কনস্ট্যান্ট রাখবা। বুঝতে পারছো? শুধু একটা সংখ্যা লেখার মানে তুমি 0 কে কনস্ট্যান্ট রেখে লিখতেছো, তারপরেরটা আমি 1 রে কনস্ট্যান্ট রাখছি। এখন খেয়াল করে দেখো, আমাদের হুট করেই এরকম একটা প্রশ্ন চলে আসে যে হচ্ছে অক্টালে 15, অক্টালে 15 এর পরের সংখ্যাটা কত? অক্টালে 15 এর পরের সংখ্যাটা কত? মানে এরকম আসবে যে অক্টালে 15 এর পরের সংখ্যা বলতে আসলে বোঝায় ওরকমের না, অক্টালের 16 নম্বর সংখ্যাটা কত? অক্টালের 16 নম্বর সংখ্যাটা কত? তাহলে দেখো, অক্টালের 1 নম্বর সংখ্যা হইছে 0, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নম্বর সংখ্যাটা কত? এই কি না, 16 নম্বর সংখ্যাটা না, মানে এটা হইছে 0, এই 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 নম্বর সংখ্যাটা হইছে কত? 20। অক্টালের 20 এ হইছে ডেসিমেলের 16। এখন হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখি, যদি তোমাদেরকে বলা হয় যে অক্টালে 7-এর পরের সংখ্যা কত? অক্টালে 7-এর পরের সংখ্যা হবে কত? 10। ক্লিয়ার? যদি তোমাকে বলা হয় অক্টালে 17 এর পরের সংখ্যা কত? অক্টালে 17 এর পরের সংখ্যা হচ্ছে 20। বোঝা গেছে? এখন যদি বলা হয় যে ডেসিমেলের 17 অক্টালে কত, এরকম যদি চলে আসে যে ডেসিমেলের 17 অক্টালে কত, এরকম একটা প্রশ্ন চলে আসতে পারে, যেটা আমরা পরে দেখব। আচ্ছা, আমরা কি এই বিষয়টা কি বুঝতে পারছি যে 7-এর পরের সংখ্যা কিন্তু 10 অক্টালে? আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখি
আমরা যদি হেক্সাডেসিমাল এই ফোন গেল তো আচ্ছা দেখো ফোনটা পড়ে গেছে উপর থেকে। দেখো আমাদের হচ্ছে আমরা যদি হেক্সাডেসিমাল, হ্যাঁ বলো। আমরা কি শূন্যটাকে এক ধরবো নাকি এক থেকে গোনা শুরু এক করবো? থেকে গোনা শুরু করবা, শূন্য হয়েছে শূন্য, বুঝতে পারছো কথা কি? আচ্ছা এখন দেখো শূন্য হয়েছে শূন্য নম্বর সংখ্যা। হ্যাঁ হ্যাঁ আমি একটু বুঝাইতেছি। হেক্সাডেসিমাল তুমি এই জিরো এক এরকম করে করে নয় লেখলা, এরপরে তুমি কি লিখবা? এ বি সি ডি ই, এই পর্যন্ত তোমার সব লেখা শেষ না? এখন দেখো এইগুলো কি তুমি জিরো এক জিরো দুই জিরো নয় জিরো এ, মানে এইগুলো কি তুমি জিরোকে কনস্ট্যান্ট রাখছিলা? তাহলে পরের বারে কি তুমি এই এক রে কনস্ট্যান্ট রাখবা? তাহলে এক জিরো এক 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 দুই। তাহলে খেয়াল করে দেখো, তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমালের 17 নম্বর, মানে হেক্সাডেসিমালের 16 নম্বর সংখ্যাটা কত, তাহলে তুমি দেখো জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো। কারণ আমরা জানি হেক্সাডেসিমালে কি 0 থেকে 15 পর্যন্ত ইউজ হয়। এই হচ্ছে 15। ও এফ ও আছে, আচ্ছা এই হচ্ছে 15, এফ হচ্ছে 15। তাহলে যদি বলা হয় হেক্সাডেসিমালের 16টা কত হবে, যদি বলা হয় হেক্সাডেসিমালের 16টা কত হবে, তার মানে হেক্সাডেসিমালের 16 কিন্তু 10। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা 19-এর পরে কি আসবে দেখো। হ্যাঁ হ্যাঁ বুঝাইতেছি, 19 পর্যন্ত তুমি চলে আসলা, 19-এর পরে চলে আসবে এক এ এক বি এক সি। কারণ তুমি জানো কি, এককে কনস্ট্যান্ট রেখে সবগুলোকে তুমি সামনে বসাইতে থাকবা। বুঝতে পারছো আমার কথাটা কি? হ্যাঁ অবশ্যই, কেন আসবে না? তুমি সংখ্যা নিয়ে চিন্তা করো, দেখো তুমি সংখ্যায় যখন 99 পর্যন্ত চলে যাও, তখন আবার আবার কিন্তু তুমি এক ফিক্সড রাখো, ডাবল শূন্য বসাও। এই এক শূন্য ফিক্সড রাখো, এক শূন্য ফিক্সড রাখো এক বসাও, এক শূন্য ফিক্সড রাখো দুই বসাও, এক শূন্য ফিক্সড রাখো তিন বসাও, এরকম করো না তুমি? বুঝছো? তার মানে এইভাবে চলে আসবে সব। আমি কি সংখ্যাগুলোকে কি বুঝাইতে সক্ষম হয়েছি যে সংখ্যাগুলো আসলে কিভাবে গঠিত হয়? আচ্ছা ওকে, তাহলে এই জিনিসটা নিয়ে হচ্ছে কোনটুকু? এই যে লাস্ট যেটুকু আচ্ছা হুম, আমরা জানি কি হেক্সাডেসিমালের টোটাল অঙ্ক থাকে 16টা, এটা কিন্তু আমাদের কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবং সেই অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 9, এরপর হচ্ছে এ বি সি ডি ই এফ, এই 6টা, তার মানে 9 6 15টা। এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো আপত্তি নেই। যারা পূর্বের ক্লাসগুলো করছো, যারা পূর্বের ক্লাস করো নাই তারা অবশ্যই ওই ভিডিও দুটো দেখে আসবেন স্যার, এটা আপনাদের প্রতি রিকোয়েস্ট। তা না হলে আপনি খামোখাই বলবেন মেহেদী স্যারের পড়া কিছুই বুঝি না। আচ্ছা দেখো, স্যার। হ্যাঁ স্যার ওই ইউটিউবের ভিডিওগুলোর সাউন্ড অনেক কম, শোনাই যায় না। হেডফোন দিয়ে তারপরে দেখবা, আচ্ছা স্যার, তারপর ঠিক আছে? অনেক কম। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ হেডফোন দিয়ে আমি হচ্ছে প্রথম দিকের এই সেকেন্ড ভিডিওটা কিন্তু সাউন্ড ভালো, ফার্স্ট ভিডিওটার সাউন্ড একটু খারাপ হয়েছিল, সেকেন্ডটার সাউন্ড ভালো। আচ্ছা সেকেন্ডটা তুমি যদি দেখে থাকো। আর এখন থেকে হচ্ছে একদম ফোনটাকে হচ্ছে আমার মুখের কাছে নিয়ে গিয়ে হচ্ছে আমি হচ্ছে রেকর্ডিং করতেছি, ফলে এখন হচ্ছে সাউন্ডটা মোটামুটি ভালোই থাকবে, পূর্বের থেকে একটু ভালো থাকবে অ্যাটলিস্ট। দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমরা জানি প্রথমে আমরা ওর সব অঙ্কগুলোকে লিখবো, 0 1 2 3 4 5 6 7 8 9, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ। এরপরে আমি করব কি, এক রে কনস্ট্যান্ট রাখবো, আর তার সামনে 0 1 2 3 এরকম করে করে বসাই যাব। যেমন আমরা এই দশমিক সংখ্যা পদ্ধতি আমরা করছিলাম কি 0 1 2 3 4 5 6 7 8 9, দশমিকটা দেখাই আসি তাইলে বুঝতে পারবা আগে। আচ্ছা ওই সীমিত প্রশ্ন করছিলেন না যে স্যার সেকেন্ড টাইম একটু বুঝুন। আচ্ছা এই দশমিকটা তুমি বুঝতে পারছো নাকি? তো দশমিকে আমরা করি কি, প্রথমে সিরিয়ালি সব অঙ্কগুলোকে লিখি, তারপরে আমরা করি কি এককে ফিক্সড রাখি,
তার সামনে আমরা 0 1 2 3 4 এরকম করতে করতে 9 পর্যন্ত বসাই যাই, তাহলে 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 9 এরকম করে করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? হেক্সাডেসিমালের ক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে সিরিয়ালি আমি অঙ্কগুলো বসাই যাব 0 1 2 3 4 9 এ বি সি ডি ই এফ পর্যন্ত। এরপরে তুমি করবে কি, 1 কে কনস্ট্যান্ট রাখবা, 1 কে কনস্ট্যান্ট রেখে এই 1 0 1 1 1 2 এরকম করে করে সামনে 0 1 2 3 এরকম করে করে একদম অন ডি অন ই অন এফ এই পর্যন্ত তুমি লিখবা। এরপরে তোমার অনের সামনে সব লেখা শেষ। এরপরে তুমি করবা কি, ওয়ানের পরে কি 2, তাহলে তুমি 2 কে কনস্ট্যান্ট রাখবে, আবার 2 0 2 1 এরকম করতে করতে 2 9 2 এ 2 বি 2 সি 2 ডি এরকম করতে করতে 2 এর উপর তুমি 3 কে কনস্ট্যান্ট রাখবা। বুঝতে পারছো আমার কথাটাকে? তাহলে মানে মানুষের ভাষায় মানে কোনটা কত সংখ্যা হয়? মানুষের ভাষায় দেখো এই হচ্ছে তোমার 15 15 নাই, তাহলে মানুষ মানে দেখো মানুষের ভাষার 16 নম্বর সংখ্যাটা 16, কিন্তু হেক্সাডেসিমালের 16 নম্বর সংখ্যাটা 10। বুঝছি? এইটা একটু বুঝতে ওইটা এই হচ্ছে কেন, এই হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এইটা কি এখন 16 নম্বর সংখ্যা না? তাহলে 16 নম্বর সংখ্যাটা কি 10, মানে 10। তার মানে হেক্সাডেসিমালের 16 নম্বর সংখ্যাটা হচ্ছে 10। বুঝতে পারছি কথাটা কি? তার মানে জিরোরে কোনো সংখ্যা ধরবো না। না, জিরোকে কোনো 0 হচ্ছে 0 নম্বর সংখ্যা। বোঝা গেছে আমার কথাটা? কম্পিউটারের ভাষায় বা কম্পিউটার বিজ্ঞানে 0 0, এরপরে 1 2 3 4। বুঝতে পারছি আমি কথাটাকে? আচ্ছা, তাহলে এরকমের একটা হচ্ছে আমরা হচ্ছে এরকমের ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো। ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, পারিসা এর কি কোনো সমস্যা আছে? পারিসা? না স্যার বুঝছি স্যার ওই স্টিকার খুলে চলে গেছে মাত্র। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে অফ করে দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো এই কথাগুলোই এই জায়গাটা লেখা আছে। সবাই একটু বইটা কিনে একটু পড়া শুরু করো, কারণ যতই হচ্ছে আমি শীত বুঝাই মাহাজাবিন মিলি কানেক্টেড না। আচ্ছা, ওর নেক্সট ক্লাস আবার করবেন, সমস্যা নেই। এখন দেখো ব্যাপারটা হচ্ছে যতই আমি শীত বুঝাই আর যতই আমি খাতায় বুঝাই, বই কিন্তু বই। বই দেখলে তোমার দুইটা চারটা জিনিসের সমস্যা বাঁচবে, আবার সেই সমস্যাগুলো আমাকে দেখাবে, আমি সেটা বর্ণনা দেবো। কারণ ক্লাসে দেখা গেছে কি সবকিছু তো আর ওরকম একদম খুঁটিনাটি করে বলা যায় না, দুই একটা টপিক এমনিতেই টুকটাক বাদ পড়ে যায়, আমরা তো ঠিক মানুষ। তো হচ্ছে বইটা তুমি যদি একবার যদি পড়ো, তাহলে হচ্ছে এই বিষয়টা হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যায়। এই যে প্রশ্ন করলাম, প্রশ্নের ফলে এই সংখ্যাগুলো কিভাবে পরিবর্তিত, এই বিষয়টা একটু বুঝতে পারলা তোমরা। আচ্ছা, ওকে। আর এই বইটা খুব ভালো লাগছে, মানে কোনো কিছু বাদ দেয় নাই, এই জন্যই আমি এই বইটা পড়ার জন্য তোমাদেরকে সিলেক্ট করছি। মাহবুবুর রহমান স্যারের বইতে অক্ষরপত্র প্রকাশনী, অক্ষরপত্র প্রকাশনী, এই যে অক্ষরপত্র প্রকাশনী বললেই হবে। আচ্ছা, এখন আচ্ছা পেজগুলোর ছবি হচ্ছে মনে থাকে না, বুঝছো, আমি খুবই ভুলে যাই সবকিছু। আমার মেন্টাল অবস্থা মেবি ধীরে ধীরে বাজের দিকে যাচ্ছে, সবকিছু আমি ভুলে যাই। আম্মু ধরো ফোন দিছে, বলছে যে 10 মিনিট পর ফোন দিব না, ক্লাস নিতেছি, পরে আর ফোন দিতে ভুলে যাই। যাই হোক, এজন্য রাগ হয়ে আমার বাবা আমাকে খুব কম ফোন দেয়, রাত্রে রাত্রে ফোন দেয় 10টার পর। আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি সংখ্যা পদ্ধতির রূপান্তর। হ্যাঁ, মানে ওই যে শীটের একটা ইয়ে আছে বেস কি স্যার ওইটা শীটেরটা বুঝি আচ্ছা আর বেস, একটু ভালো হ্যাঁ বেস কি এটা তুমি সেটা বোঝো না, এই তো। আচ্ছা, আচ্ছা, বেস বা ভিত্তি কি এই বিষয়টা যখন আমি বুঝাইছিলাম তখন আমি বলছিলাম যে হচ্ছে কি, যে মানুষ যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেই সংখ্যা পদ্ধতিতে অঙ্ক আছে কয়টা, 0 থেকে 9, এই 10টা। 0 1 2 3 4 5 6 7 8 9, তার মানে টোটাল 10টা অঙ্ক আছে।
এজন্য মানুষের ভাষার ভিত্তি হয়েছে কত? 10। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। ফলে কম্পিউটারে তুমি যত সংখ্যাই বুঝাই যাও, সব 0 আর 1 এই দুইটা সংখ্যা দিয়ে বুঝাইতে হবে। এজন্য কম্পিউটারের ভাষার ভিত্তি হইলো 2 আর মানুষের ভাষার ভিত্তি হইলো 10। তাই আমি কি বলছি এখানে দেখো, এখন দেখো আমি যেটা বলছি এটা হচ্ছে কত? 10। এখন আমরা একটু খেয়াল করি যে 0 থেকে 9 এই যে ব্যাপারটা, টোটাল অঙ্কের সমষ্টি কত? 10। তার মানে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক যে চিহ্নগুলো আছে ওই চিহ্নর মোট সংখ্যা কি? মোট সংখ্যা বলতে কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 মোট সংখ্যা কয়টা? 10টা। এজন্য ওই 10 হয়েছে তার ভিত্তি। আমি কি বুঝতে পারছি আমার কথাটাকে? জি স্যার। তাহলে এখানেও বলা আছে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক বলতে বোঝায় 0 থেকে 9। এইটা হচ্ছে মৌলিক। তুমি যত সংখ্যাই ব্যবহার, তুমি ধরো 15 লেখলা, 15 কি? এই 0 থেকে 9 এর মধ্যেই 1 আর 5 ব্যবহার করছো, ফলে 15 তো মৌলিক না, 15 যৌগিক। 0 থেকে 9 এগুলো হচ্ছে মৌলিক, এদের ভেতরে আর কেউ নেই, কিন্তু 15-র ভেতরে কিন্তু 1 আর 5 আছে। এজন্য এই 0 থেকে 9 কে বলা হয় মৌলিক, 0 আর 1 কে বলা হয় মৌলিক, কিন্তু 1 1 এটাকে বলা হয় যৌগিক। 1 আর 1 বুঝতে পারছো না কথাটা কি? হ্যাঁ। আচ্ছা, 0 9 0 8 তুমি যাই বলো, 0 9 0 8 ঠিক আছে। তো পেছনের জিরোটাকে তো আমরা সাধারণত লিখি না, লিখি? বুঝছো আমার কথাটা কি? এজন্য হচ্ছে ওটা তো হচ্ছে আমি সংখ্যা পদ্ধতি দেখানোর সুবিধার্থে বলছি যে এরপর হচ্ছে আমরা এক কনস্ট্যান্ট থাকবে। বুঝতে পারছেন কথাটাকে? আচ্ছা, এই তাই আমাদের পূর্ববর্তী ক্লাস নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। এখন আমরা এই জায়গায়, হ্যাঁ 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 বলো। সংখ্যার সংখ্যার বে, দশমিক এটা আচ্ছা বেস এর বাংলা হচ্ছে ভিত্তি, ইংরেজি হচ্ছে বেস, আর বাংলাটা হচ্ছে ভিত্তি। বুঝছো না ভিত্তির ইংরেজি কি? ভিত্তির ইংরেজি তো আমরা বলি না যে বেসটা ভালো করে গড়ো, এই বেসই তো হচ্ছে ভিত্তি। বুঝছো? আর স্যার ওই যে শীতে একটা বাইক একটা দিচ্ছে একটা বাইক, তো এইটা দিচ্ছে শীতে যে কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো এখানে বাইক ওকে, এই ব্যাপারটাই হচ্ছে আমরা এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তরের ভেতরে হচ্ছে আমরা এই ব্যাপারটাই শিখবো। বুঝছো? আচ্ছা, আচ্ছা স্যার। আমরা একটু দেখি আমাদের বর্তমান টপিক হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, সংখ্যা পদ্ধতির রূপান্তর এই বিষয়টাকে আমরা যদি একটু বোঝার ট্রাই করি, তখন সংখ্যা পদ্ধতির রূপান্তরটা কিভাবে হয় দেখো, সবাই এই বিষয়টা খুবই মনোযোগ দিয়ে দেখবা এবং আমি যা যা লিখতে বলবো সেগুলোকে সুন্দর করে লিখে নেবা। আমরা টপিকের নাম হইছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা, দেখো সংখ্যা পদ্ধতির, আচ্ছা যদি কেটে যায়, যদি মিটিং যদি কেটে যায় তাহলে হচ্ছে আবার সেম লিংকে ক্লিক করে তোমরা জয়েন করবে, এই বিষয় তো জানো। 40 মিনিট পর পর কেটে যায়। আমি চেষ্টা করতেছি যাতে 40 মিনিট পর পর না কাটে, সেই ট্রিক্সটা বা সেই বিষয়টাকে একটু নিয়ে আসার জন্য, কিন্তু বসা হয় না। হ্যাঁ, কার জন্য? আপডেট দিলে আর কাটবে না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখি আপডেট দেওয়া যায় কিনা। আপডেট তো হচ্ছে ফোনে, তো আপডেট তো চাচ্ছে না, আমি দেবো কেন? যাই হোক, তারপর আমি দেখতেছি কিভাবে করা যায়, সমস্যা নেই। দেখো যদি সেটা না কাটে অবশ্যই আমি সেটাকে নতুন করে আপডেটেড ভার্সন নামাবো, সমস্যা নেই। দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর এই বিষয়টা যদি আমরা একটু বুঝতে চাই, দেখো যা যা লিখবো ঠিক তাইতেই তুমি আঁকবা লিখবে, আমি যা যা আঁকবো তাই লিখবে। এটা হচ্ছে কম্পিউটারের সিপিইউ। সিপিইউটা তো এরকমের লম্বা টাইপেরই থাকে। এটা হচ্ছে কিবোর্ড, একটু এঁকে নাও। এটা হচ্ছে কিবোর্ড, এটা হচ্ছে মনিটর, এটা হচ্ছে মনিটর। আচ্ছা, এখন আমরা খেয়াল করি
এই কিবোর্ড থেকে একটা তার গিয়ে সিপিইউর ভেতরে প্রবেশ করে, আবার মনিটর থেকে একটা তার গিয়ে সিপিইউর ভেতরে প্রবেশ করে। আর এটা হচ্ছে মাউস। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি কিবোর্ডে পাঁচ প্রেস করলা, এই পাঁচ যদি সিপিইউর মধ্যে যায়, সিপিইউ শুধু বুঝবে কি? জিরো আর ওয়ান। সিপিইউ শুধু জিরো আর ওয়ান ছাড়া তো কিছুই বুঝবে না, কারণ সিপিইউ তো হচ্ছে কম্পিউটার। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি প্রশ্ন আছে কার কোনো? আচ্ছা, তাহলে দেখো, তুমি কিবোর্ডে পাঁচ প্রেস করলা, কিন্তু সিপিইউ কিন্তু পাঁচ বুঝলো না, সিপিইউ বুঝলো জিরো আর এক। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমের, পাঁচ হচ্ছে ডেসিমেল সংখ্যা, এটা তুমি বুঝতেছো, কিন্তু কম্পিউটার তো বাইনারি সংখ্যা ছাড়া কিছুই বুঝবে না, জিরো আর ওয়ান ছাড়া। ফলে তুমি পাঁচ প্রেস করছো, এই পাঁচকে কম্পিউটারের ভাষায় তথা বাইনারিতে রূপান্তর করে তারপরে তাকে বুঝাইতে হবে। যেমন পাঁচের বাইনারি হচ্ছে 101, কিভাবে আমি হচ্ছে একটু পরে বর্ণনা দিচ্ছি। তুমি যখন পাঁচ লেখো, পাঁচ হইছে ডেসিমেল সংখ্যা, তুমি এটা বুঝতেছো, কিন্তু কম্পিউটার তো বাইনারি ছাড়া কিছুই বুঝবে না। ফলে পাঁচকে জিরো ওয়ানে কনভার্ট করে, মানে 101, পাঁচের বাইনারি হচ্ছে 101, কিভাবে এটা কনভার্ট করে সেটা আমরা দেখবো। 101 করে তারপর হচ্ছে সিপিইউ কে দিল। এখন আমরা একটু খেয়াল করে দেখি, আমি প্রেস করছি পাঁচ, কিন্তু কম্পিউটারে চলে গেছে 101। এখন কম্পিউটার 101 সবাইকেই তো চেনে, কারণ আমি জানি, কারণ আমি জানি কম্পিউটার জিরো আর ওয়ান কে খুব ভালো করেই চেনে। ফলে ওয়ান গেছে সে চিনতে পারছে, জিরো গেছে সে চিনতে পারছে, আবার ওয়ান গেছে সে চিনতে পারছে। এখন প্রশ্ন হচ্ছে, এ 101 কে চিনতে পারছে, এখন এই 101 কে সে এখন মনিটরে পাঠাইবে। এখন মনিটরে গিয়া যদি 101 শো করে, তাইলে তুমি কি ওখানে বোকা মনে যাবা যে আমি প্রেস করলাম পাঁচ আর মনিটরে দেখাইতেছে 101? এটা কেমন কথা? তাহলে কম্পিউটার আসলে ঠিক নেই, কম্পিউটার কোনো ঝামেলা আছে। ফলে এখানে গিয়ে 101 এটাকে আবার তোমার ভাষায় মানে ডেসিমেলে পাঁচে কনভার্ট করে তারপরে হচ্ছে তোমার সামনে এনে শোকানো লাগবে, তা নাহলে তুমি পাঁচ চাপছো পাঁচই দেখতে পাও। খেয়াল করে দেখো, এখানে তাহলে একবার হচ্ছে কি ডেসিমেল সংখ্যাটা, একবার হচ্ছে বাইনারিতে তথা কম্পিউটারের ভাষায় রূপান্তর হয়েছে, আর একবার সেই কম্পিউটারের ভাষা তথা বাইনারিটা ডেসিমেলে রূপান্তর হয়েছে, রূপান্তর হয়ে তারপরে হচ্ছে এইখানে চলে আসছে। আমি কি বুঝাইতে পারছি না কথাটাকে? এখন খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে কেন স্যার কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করলো? কেন কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করলো? কম্পিউটার যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, তাহলে তো এই রূপান্তরের এত ঝামেলাটা আমাদের লাগতো না, একবারে তার ভাষায় রূপান্তর করা লাগবে, আর একবার তার ভাষা থেকে মানুষের ভাষায় বা ডেসিমেল রূপান্তর করে তারপর চেষ্টা করা লাগবে, এত ঝামেলা তো লাগতো না যদি কম্পিউটার ডেসিমেল সংখ্যাকে ব্যবহার করত। আচ্ছা, কেন কম্পিউটার বাইনারিকে ব্যবহার করে আমরা একটু খেয়াল করে দেখি। কম্পিউটার পরস্পরের সাথে তারের মাধ্যমে কানেক্টেড, কিবোর্ড সিপিইউর সাথে তারের মাধ্যমে কানেক্টেড, আবার মনিটর সিপিইউর সাথে তারের মাধ্যমে কানেক্টেড। আচ্ছা, আহ এখন দেখো, তারের মাধ্যমে কানেক্টেড তার মানে কি এই কিবোর্ড আর সিপিইউ, মনিটর আর সিপিইউ এরা পরস্পরের মাঝে যোগাযোগ করবে কারেন্টের মাধ্যমে, কারণ তার দিয়ে কি শুধু কারেন্টই তো পাঠানো যায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটু খেয়াল করে দেখি, ধরো কম্পিউটার যে কাজটা করে, ধরো এই জায়গা থেকে তার কি কি পাঠানো লাগবে, 101 এই জিনিসটা পাঠানো, 1 পাঠানো লাগবে, 0 পাঠানো লাগবে, 1 পাঠানো লাগবে। এখন তুমি বলো কম্পিউটার যেই পদ্ধতিতে কাজ করে, এটা একটু তুলে নাও, 1 যখন পাঠানো লাগবে তখন সে 1 ভোল্টের একটা বিদ্যুৎ পাঠাইবে, 2 যখন পাঠানো লাগবে তখন সে 2 ভোল্টের একটা বিদ্যুৎ পাঠাবে, 3 যখন পাঠানো লাগবে তখন সে 3 ভোল্টের একটা বিদ্যুৎ পাঠাবে, কারণ আমরা জানি যোগাযোগটা সবসময় সে বিদ্যুতের মাধ্যমেই করবে, কারণ তার তার দ্বারা কানেক্টেড। এই তার দিয়ে তখন কারেন্ট যায় সিপিইউতে, সিপিইউ তখন বোঝে যে কত কি আসলো। তার মানে কম্পিউটার যদি ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করত, কম্পিউটার
ডেসিমাল সংখ্যা ব্যবহার করলে কিরকম করে সে কাজটা করত। যখন সে 1 পাঠাইতো তখন সে 1 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো, যখন 2 পাঠাইতো তখন সে 2 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো, যখন 3 পাঠাইতো 3 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো, যখন 4 পাঠাইতো 4 ভোল্টের বিদ্যুৎ, যখন 5 পাঠাইতো 5 ভোল্টের বিদ্যুৎ, এরকম কত কত, যখন 9 পাঠাইতো তখন 9 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো। এখন ঝামেলাটা হচ্ছে যে স্যার তাইলে এইরকম করেই যদি ব্যবহার করতো কম্পিউটার, তাইলে তো এই রূপান্তরের ঝামেলাটা লাগতো না। এটা তো একটা সহজ পদ্ধতি, যত পাঠাবে তত ভোল্টের বিদ্যুৎ পাঠাবে। এখন ব্যাপারটা হচ্ছে এই বিদ্যুৎটা যাবে কোথা দিয়া? তারের মধ্য দিয়া। তারের মধ্য দিয়া আমরা জানি প্রত্যেকটা তারেই কিছু না কিছু রোধ থাকে বা বিদ্যুৎকে বাধা দেওয়ার ক্ষমতা থাকে। আমরা সবাই মোটামুটি সায়েন্স পড়ে আসছি, এই বিষয়ে আমাদের ক্লিয়ার এবং খুবই ভালো কনসেপ্ট আছে। তারের মধ্যে কিছু না কিছু রোধ থাকবেই। তাহলে ধরো এখান থেকে আমি 355, ধরো 355 এটাকে আমি কিবোর্ডে লিখছি। এখন 355কে কি আমার পাঠাইতে হবে সিপিইউ এর মধ্যে। তাহলে প্রথমে সে 3 পাঠাইলো 3 ভোল্ট, পরে সে 5 পাঠাইলো 5 ভোল্ট, পরে সে 5 পাঠাইলো 5 ভোল্ট। এখন কি করো, রোদের মানে এই তারের মধ্যে কিছু না কিছু রোধ আছে। আমরা জানি রোধ ভোল্টেজকে ড্রপ করাইয়ে রেখে দেয় বা কমাইয়ে দেয়, এই বিষয়টা আমরা ফিজিক্সে পড়ে আসছি। রোদের কাজ হচ্ছে ভোল্টেজকে ড্রপ করাবে বা ভোল্টেজকে রেখে দিবে বা ভোল্টেজকে কমাইয়ে দিবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি এই জায়গা দিয়ে 3 ভোল্ট পাঠাইলা, তারের মধ্যে যে রোধ আছে ধরো সে 1 ভোল্টকে রেখে দিল, 1 ভোল্টকে রেখে দিল, তাহলে সিপিইউ কত পাইলো? 2 ভোল্ট। তার মানে তুমি পাঠাইছো 3 কিন্তু সিপিইউ বুঝবে কত? 2। ধরো এই 5 ভোল্ট, এখান থেকে 2 ভোল্ট সে রেখে দিল, এই তারের ভেতরে যে রোধ আছে সেই রোধ হচ্ছে 2 ভোল্টকে কমাই দিল, তাহলে এখানে গেল 3 ভোল্ট, তাহলে সিপিইউ বুঝলো কত? 3। এই 5 এর ক্ষেত্রে ধরো 2 ভোল্ট কমাই দিল, 3 ভোল্ট চলে আসলো, তাহলে সিপিইউ বুঝলো কত? 3। তো তুমি লিখছো 355 কিন্তু সিপিইউ বুঝলো কত? 233। তাহলে কি তোমার এই সংখ্যাটা পুরোপুরি ভুল হয়ে গেল? এখন দেখো, এজন্য কম্পিউটার যদি ডেসিমেল সংখ্যা যদি ব্যবহার করত, তাহলে তারের রোধের কারণে এর সংখ্যাগুলো প্রচুর পরিমাণে ভুল হইতো। আর বাইনারি ব্যবহার করে কিভাবে সেই ভুলটাকে সে সারিয়ে নেয় দেখো। কম্পিউটার বোঝে 1 মানে বিদ্যুৎ যাবে, 0 মানে বিদ্যুৎ যাবে না। হ্যাঁ বলো। তোর ওই ভোল্টের ওইটা একটু আরেকবার বল। মানে কম্পিউটার ধরো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বোঝে, তখন কম্পিউটার তো তারের মাধ্যমে, কিবোর্ডের সাথে সিপিইউ কি তারের মাধ্যমে কানেক্টেড। ফলে ব্যাপারটা হয় কি, কম্পিউটার যদি ডেসিমেল ভাষাটাকে ইউজ করতো তাহলে সে কিভাবে কাজ করতো? যখন তার 1 পাঠাইতো তখন সে 1 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো, যখন 2 পাঠাইতো 2 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো, 3 পাঠাইলে 3 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো, 9 এর জন্য 9 ভোল্টের বিদ্যুৎ পাঠাইতো। এখন ধরো তুমি এই কিবোর্ডে 355 লিখছো, এখন কম্পিউটারের সিপিইউ কে কি কি পাঠাইতে হবে? 3 পাঠাইতে হবে, 5 পাঠাইতে হবে, 5 পাঠাইতে হবে। এখন কিবোর্ড সিপিইউ কে কিসের মাধ্যমে পাঠাইবে? তারের মাধ্যমে পাঠাইবে। ওই তারের তো কিছু রোধ আছে, আমরা জানি প্রত্যেকটা তারেরই কিছু না কিছু রোধ থাকে, আর রোধের কাজ হচ্ছে বিদ্যুৎকে বাধা দেওয়া এবং ভোল্টেজটাকে সে ড্রপ করে কমাই দেবে। এখন তুমি মনে করো 3 ভোল্ট সে পাঠাইলো, এই তারের রোধ এই 3 ভোল্টের বিদ্যুৎকে বাধা দিয়ে 1 ভোল্টকে ড্রপ করাই রেখে দিল, তাহলে সিপিইউ তো গিয়ে পৌঁছাইলো কত ভোল্ট? 2 ভোল্ট। সিপিইউ 2 ভোল্টের বিদ্যুৎ মানে সিপিইউ বুঝবে 2, 3 ভোল্টের বিদ্যুৎ মানে সিপিইউ বুঝবে 3, তাহলে সিপিইউ বুঝলো কত? 2, কিন্তু তুমি পাঠাইলে কত? 3। তুমি এরপরে 5 পাঠাইছো, এই 5 ধরো তারের রোধ 2 ভোল্টেজকে ড্রপ করে রেখে দিচ্ছে, সিপিইউ তে পৌঁছেছে কত ভোল্ট? 3 ভোল্ট। তুমি পাঠাইছো 5 কিন্তু সিপিইউ বুঝবে কত? 3 পাঠাইছে আমার কাছে। বুঝতে পারছো কথাটা আমার? আচ্ছা, এই ঝামেলার জন্য তুমি পাঠাইছো 355, হয়ে গেছে 233। তাহলে তোমার কি গণনা কার্যে প্রচুর পরিমাণে ভুল হবে। আর কম্পিউটার বাইনারি ব্যবহার করে কিরকম করে দেখো, 1 মানে বিদ্যুৎ যাবে আর 0 মানে বিদ্যুৎ যাবে না। এখন কম্পিউটার ধরো 101 কে পাঠাবে, 101, তাহলে প্রথমে সে 1 পাঠাবে। কম্পিউটার করে কি 1 এর জন্য 5 ভোল্টের বিদ্যুৎ পাঠায়,
আর জিরোর জন্য 0 ভোল্টের বিদ্যুৎ মানে কোনো বিদ্যুৎ পাঠায় না। এখন দেখো কম্পিউটার এই 1 কে পাঠাবে প্রথমে, এই 1, এরপরে 0, এরপরে 1। কম্পিউটার যেভাবে কাজ করে, বাইনারি যেহেতু সে ব্যবহার করে, 1 এর জন্য সে 5 ভোল্টের একটা বিদ্যুৎ পাঠায়, 0-র জন্য 0 ভোল্ট মানে কোনো বিদ্যুৎ পাঠায় না, 1 এর জন্য সে আবার 5 ভোল্টের একটা বিদ্যুৎ পাঠায়। যেহেতু বাইনারিতে শুধু 0 আর 1, সেহেতু 0-র জন্য সে কোনো বিদ্যুৎই পাঠায় না, আর 1 এর জন্য সে 5 ভোল্টের বিদ্যুৎ। এখন দেখো এই 5 ভোল্টের বিদ্যুৎ কিবোর্ড থেকে সিপিইউতে যাচ্ছে তারের মাধ্যমে, তারে একে বাধা দিয়া 2 ভোল্টকে ড্রপ করাই রেখে গেছে, সামনে গেছে কত 3 ভোল্ট। আমি কম্পিউটারকে বলে দিছি কি, সিপিইউ বোঝে কি, যদি বিদ্যুৎ যায় তাহলে 1, আর বিদ্যুৎ না গেলে 0। তাহলে দেখো তুমি পাঠাইছো 5 ভোল্টের বিদ্যুৎ, গেছে 3 ভোল্টের বিদ্যুৎ, বিদ্যুৎ তো গেছে, তার মানে বিদ্যুৎ যাওয়া মানেই সিপিইউ 1 বসবে। তুমি পাঠাইছো 1, সিপিইউর কাছেও পৌঁছাইছে 1, তার কিন্তু তার বাধাটা ঠিকই দিছে, তাতেও সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। 0 পাঠাইছো 0 ভোল্টের বিদ্যুৎ, তার মানে 0 ভোল্ট তো আর বিদ্যুৎ যাবে না, ফলে সেখানে 0 বসবে। 1 পাঠাইছো 5 ভোল্ট, ধরো এখানে 1 ভোল্টকে সে ড্রপ করাই দিল তার, ফলে সিপিইউ তে পৌঁছলো কত 4 ভোল্ট। সাপোজ সিপিইউ কি বিদ্যুৎ পাইছে নাকি পায় নাই, বিদ্যুৎ পাইছে, কম পাউক আর বেশি পাউক, বিদ্যুৎ পাওয়া মানেই তো সে 1 ধরে নিবে। তাহলে দেখো বাইনারিতে তুমি 101 পাঠাইছো, তাকে যত বাধাই দেখ না কেন সিপিইউতে গিয়ে কিন্তু 101ই পৌঁছাইছে। ফলে এই বাইনারিতে ভুল হওয়ার চান্সটা খুবই কম, বিদ্যুৎ পাইলে 1, বিদ্যুৎ না পাইলে 0, আর কিছুই নাই। কিন্তু ডেসিমেলে ছিল কি দেখো, 4 ভোল্টের জায়গায় যদি 5 ভোল্ট হইতো, অথবা যদি 7 ভোল্টের জায়গায় কমে যদি 4 ভোল্টে চলে আসতো, তাহলে আমরা দেখতাম 7 পাঠাইছি 4 হয়ে গেছে। ফলে এই জায়গাটা ব্যবহার করলে রূপান্তর করা লাগে না, সেটা ঠিক আছে, কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ফলে তুমি গোনাগিরি সব ভুল করিয়ে বসতা। আমি কি এখন বুঝাইতে পারছি যে কেন কম্পিউটার বাইনারি সংখ্যাটা ব্যবহার করে? আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন বুঝতে পারতেছি। হ্যাঁ বলো। স্যার সিপিইউ এর ফুল মিনিং কি? কোনটা? সিপিইউ, সিপিইউ এর কন্ট্রোল প্রসেসিং ইউনিট, কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সিপিইউ। আচ্ছা, এখন দেখো আমাদের 12টা কি কারো পড়া আছে? স্যার একটু আরেকবার এটা বুঝাবেন, এই যে 01 101 101 কিভাবে আসলো? 101 তুমি পাঠাইতে চাও সিপিইউর মধ্যে, তুমি একবারে পাঠাবো 1, একবার পাঠাবো 0, একবার পাঠাবো 1। কম্পিউটার যে কাজটা করে, 1 যখন পাঠায় তখন সে 5 ভোল্টের বিদ্যুৎ পাঠায়, 0 যখন পাঠায় তখন 0 ভোল্ট মানে কোনো বিদ্যুৎই পাঠায় না, আবার 1 যখন পাঠায় তখন সে 5 ভোল্টের বিদ্যুৎ পাঠায়। এখন দেখো 5 ভোল্ট তারের মধ্যে দিয়ে যাচ্ছে, তারের রোধ 5 ভোল্টকে বাধা দিয়ে 2 ভোল্ট বানাই দিল, পৌঁছইল গিয়ে কত ভোল্ট 3 ভোল্ট। সিপিইউ যে মেথডটা ফলো করে, সিপিইউ যদি বিদ্যুৎ পায় তাহলে 1 ধরে, 1 মানে বিদ্যুৎ পাইবে, আর 0 মানে বিদ্যুৎ পাইবে না। 3 ভোল্টের বিদ্যুৎ তো বিদ্যুৎ, আর 5 ভোল্টের বিদ্যুৎ তো বিদ্যুৎ, ফলে সে তার কিন্তু তার ড্রপটা করাইয়াই ছাড়ছে, কিন্তু তারপরও সিপিইউতে কিছু না কিছু বিদ্যুৎ গিয়ে পৌঁছইছি, সেটা 3 ভোল্ট পৌঁছক আর 1 ভোল্ট পৌঁছক, সিপিইউ বিদ্যুৎ পাইছে, সেটা 5 ভোল্টেরই পাক আর 3 ভোল্টেরই পাক, সিপিইউ বিদ্যুৎ পাইছে, এর কথার মানেই তো সিপিইউটাকে 1 ধরে নেবে। বুঝছি আমি কথাটাকে? ও হ্যাঁ, এইবার বুঝছি ভালো। ওকে, দেখো তাহলে আমাদের আর কারো কোনো সমস্যা নেই। 12টায় কি কারো কোনো পড়া আছে? তাহলে আমরা কি, হ্যাঁ স্যার ওই যে মানে 0 মানে তো কোনো বিদ্যুৎ যায় না, তাই না? হ্যাঁ যদি আমি 101 না পাঠাই 11 পাঠাইতাম, তাইলে সেমই হইতো। না না, এখন একটু আমি খেয়াল করে দেখি এখানে গুড, এই প্রশ্নগুলো করলে হয় কি একটু জানা হয়, অবশ্যই প্রশ্নটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। কম্পিউটার করে কি 101 যখন পাঠায় তখন এর সামনে আর একটা সংখ্যা সে পাঠায়, আর পেছনেও আর একটা সংখ্যা সে পাঠায়। সামনের সংখ্যা দ্বারা সে বোঝায় স্টার্ট, আর পেছনের সংখ্যা দ্বারা সে বোঝায় এন্ড। এখন কম্পিউটার করে কি,
প্রত্যেকটা ধরো সে প্রথম তার কাছে একটা সংখ্যা গেল, সিপিইউ কিন্তু মিনিং গুলো বোঝে। প্রথমে তার কাছে একটা সংখ্যা গেল, সিপিইউ বুঝলো এখন মান শুরু হইতেছে, ফলে সে প্রিপেয়ার্ড হবে মান নেওয়ার জন্য। এরপরে তুমি ওয়ান পাঠাইলা, ওয়ান নিল, এই ওয়ান নেওয়ার পরে সে কিন্তু এন্ডের সিগন্যাল পায় নাই। যখন সে এন্ডের সিগন্যাল পাবে না, তখন সে মনে করবে এখনো সংখ্যা বাকি আছে, ফলে সে ওয়েট করবে। সে ধরো 0.5 মিলি সেকেন্ড ওয়েট করে। 0.5 মিলি সেকেন্ডের মধ্যে যদি বিদ্যুৎ না আসে তাইলে সে জিরো ধরে নেয়, কারণ সে এখনো এন্ডের সিগন্যালটা পায় নাই। এরপরে সে এই 0.5 মিলি সেকেন্ড ওয়েট করে জিরো ধরে নিল, যে আমার কাছে কোনো বিদ্যুৎ 0.5 মিলি সেকেন্ড চলে আসে নাই, তার মানে বর্তমানে জিরো পাঠাইছে। এখনো সে এন্ডের সিগন্যাল পায় নাই, ফলে সে আবার ওয়েট করবে। এবার এই ওয়ানের সিগন্যাল যাবে, সে ওয়ান পাবে, এখনো কিন্তু সে এন্ডের সিগন্যাল পায় নাই। এরপরে তার কাছে এন্ডের সিগন্যাল যাবে, সে বুঝবে যে সংখ্যা শেষ, এখন আর আমার ওয়েট করার কোনো দরকার নাই। আমি কি বুঝতে পারছি না কথাটাকে? মানে হচ্ছে সে করে কি, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করে। এই ধরো এই এই সে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করে, সেটা ধরে নাও 0.5 মিলি সেকেন্ড। 0.5 মিলি সেকেন্ডের মধ্যে যদি তার কাছে কারেন্ট চলে আসে তাহলে সে ওয়ান ধরে নেয়। আর যদি 0.5 মিলি সেকেন্ডের মধ্যে তার কাছে যদি কারেন্ট চলে না আসে তাহলে সে জিরো ধরে নেয়। ওই 0.5 মিলি সেকেন্ড সে ওয়েট করে যে আমার কাছে কারেন্ট চলে, মানে কারেন্ট পাবো কি পাবো না। আমি কি বুঝতে পারছি কথাটাকে? এই 0.5 মিলি সেকেন্ড যখন কমপ্লিট, সে কোনো কারেন্ট পায় নাই, তখন সে ওটার মান জিরো ধরে নেয়। বুঝতে পারছেন কথাটাকে? বোঝো না এই তো? ওকে, তাহলে এইভাবে সে হচ্ছে ওয়েট করে, আর যখন সে এন্ডের সিগন্যালটা পায় তখন সে বুঝে যায় যে আর আমার ওয়েট করার দরকার নেই, আমার সংখ্যা নেওয়া শেষ। বুঝা গেছে আমার কথাটা? এন্ডের সিগন্যাল যদি না পাইতো তাহলে সে আবার 0.5 মিলি সেকেন্ড ওয়েট করতো, যদি কারেন্ট পাইতো তাহলে ওয়ান বুঝতো, আর কারেন্ট না পাইলে জিরো ধরে নিত। বুঝছি? ওকে, তাহলে হচ্ছে আমি আজকে এই রূপান্তরের ভেতরে ঢুকতে পারলাম না। আমি আজকে শুধু বুঝাইতে পারলাম রূপান্তরটা কেন দরকার, কেন আমরা ডেসিমেলটা ব্যবহার করলে তোমার রূপান্তর লাগতো না, কেন আমি বাইনারি ব্যবহার করে আমার রূপান্তরটা লাগলো। এই বিষয়গুলো আজকে আমরা বুঝতে পারলাম। দেখো এইখানে দেখো আমাদের সুন্দর একটা চিত্র দেওয়া আছে, কিবোর্ড, কিবোর্ড থেকে সিপিইউ, সিপিইউ থেকে মনিটর। আমি হচ্ছে ওই যেইটা বুঝাইলাম চিত্রে কইটি এই বলছে, এখানেও দেখো। তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে এটুকু পড়বা, এটুকু শুধুমাত্র। আর ডেসিমেল সংখ্যা থেকে অন্য সবগুলোই রূপান্তরের যে পদ্ধতি, রূপান্তরের পদ্ধতি আমি এখনো শিখাইনি। নেক্সট ক্লাসে আশা করি আমরা সব রূপান্তর শেখাবো। ক্লিয়ার? এটুক মাত্র পড়বা, অনলি এক পেজের অর্ধেক, এটুক। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হ্যাঁ, টপিকের নাম হইছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। এই টপিকের উপরের একটুক শুধুমাত্র, এই রূপান্তরের মধ্যে আমরা নেক্সট ক্লাস থেকে ঢুকবো।